না সে ঘুম আছে। আপনি আইজিপি থাকা অবস্থায় একটা লোকরে তুলে নিয়ে গেলেন, আপনারা নিয়ে গিয়ে 30 ঘন্টা পরে তারে ড্রাগ কইরা রাস্তায় ফেলায় রাখলেন। ওরে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিষয় নাই, কোনো তদন্তের বিষয় নাই। আমার মনে হয় যে আপনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, পুলিশের অনেকগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই ধরনের গুম ও খুনের অর্ডার আসলে কিভাবে দেয়া হয় একটি নিয়ন্ত্রিত, যাতে আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলতেছি তারা কিভাবে এই অর্ডারটি দেয় বা তারা কিভাবে এটি এক্সিকিউট করে, মানে এটির কি কোনো আইনি কাঠামো, আইনি ভিত্তি কোনো কিছু আছে? মানে মানে কিভাবে এটি করে, কিভাবে আসলে পুলিশ বা সেই আইনের পরিপন্থী আদেশ কিভাবে দিবে? একটা লোককে মেরে ফেলো, যে গুম করো, হত্যা করো, এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। কোনো কর্তৃপক্ষ, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কখনো এই ধরনের আদেশ দেয় না, দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এটি কিভাবে, মানে এগুলি কিভাবে হয়? মানে আমার প্রশ্নটি আসলে মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই ধরনের প্রশ্ন করাই, কিন্তু মানে আমরা কি করবো? আমরা তো দেখছি এই ধরনের ঘটনা ঘটতেছে, মানে যেটাকে আমরা মানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলছি, সেটি তো হচ্ছে বাংলাদেশে, হচ্ছে না মানে আমরা তো এটি অস্বীকার করতে পারবো না। কারা করে তাহলে এটা? হ্যাঁ, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে শুধু বাংলাদেশে না, পৃথিবী অনেক দেশেই হয়। আপনি যদি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশে দেখেন, ডিসঅ্যাপিয়ারেন্স দিবস পালন করে জাতিসংঘের পক্ষ থেকে। জাতিসংঘ প্রতি বছর একটি দিবস পালন করে, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স দিবস। তার মানে কি, পৃথিবীর সব দেশে এই সমস্যা আসে, কাজে এই সমস্যার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য জাতিসংঘ উদ্যোগ নেয়। শুধু বাংলাদেশ নিয়ে জাতিসংঘ কাজ করে না, জাতিসংঘ গোটা পৃথিবী নিয়ে কাজ করে। পৃথিবীর যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র তাদের নিয়ে কাজ করে, কাজে এটা সব দেশে হয়। কিন্তু আমার কথা হলো ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা তো দুঃখজনক, এটা প্রশ্নই ওঠে না। তো এখন এটা কারা করেছে? এটা শুধুমাত্র এখন তো আইন শৃঙ্খলা বাহিনী একা তাকে দোষ দিলে হবে না, বিভিন্ন কারণ হয়। আপনি ডিসঅ্যাপিয়ারেন্সের কারণ যদি দেখেন, গুগলে সার্চ করে দেখবেন যে কত রকম কারণ আছে। নানা রকম কর্তৃপক্ষ দেয়, রাজনৈতিক উদ্দেশ্যে কারণ দেয়, নিজে টাকা পয়সা লেনদেনের কারণে হয়, শত্রুর পক্ষ দেওয়া হয়, নানান ধরনের হয়। কি কারণে হচ্ছে, যদি ওই ব্যক্তিকে যে গুম করছে বা তাকে অ্যাবডাকশন বা কিডন্যাপ করছে, ওই ঘটনা যদি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারে, তখন ওই রিসপেক্টিভ ওই ঘটনা বোঝা যায় যে এই কারণে তাকে অপহরণ করছে। আর যদি উদ্ঘাটন করতে না পারে, তাহলে তো রহস্য থেকেই যায়। এটা দুঃখজনক যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা অনেক চেষ্টা করেও বেশ কয়েকটি এই অপহরণে বা মিসিং কেজের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ সফল হবে সব কাজে, শতভাগ সফল হয় এই ধরনের কোন সংস্থা পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। কিছু ল্যাপসেস থেকে যায়, কিন্তু আমাদের এখানে যে ল্যাপসেসটা আছে সেটা জনাব একিম শহীদুল হক, আপনি শুধু পুলিশ প্রধানই একজন, আপনি পুলিশ রিফর্ম নিয়ে কাজ করেছেন, বই লিখেছেন, জাতিসংঘে কাজ করেছেন, জাতিসংঘে কমিউনিটি পুলিশিং নিয়ে কাজ করেছেন। আপনার কাছে মনে হয় কি যে এই মানে এই ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম, এগুলির কোনোটা রহস্য যে পুলিশ সুরাহা এই পর্যন্ত করতে পারলো না, এইটা কাকতালীয়, নাকি পুলিশ ইচ্ছা করে এটা করে নাই? মানে পুলিশ কখনো চায় না? আপনি দেখেন যে আমি সূচনা বক্তব্য যে ইলিয়াস আলী সাহেবের কথা বললেন, ইলিয়াস আলী সাহেব মিসিং হওয়ার পরে ওনার সহধর্মিণী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা একাধিকবার বলছে, যেমনি পারো দেখো তো কি হলো, কেন সে তাকে পাওয়া যাচ্ছে না, তাকে তো বের করতে হবে। একটা আপন জন হারানো, স্বজন হারানোর ব্যথাটা আমি বুঝি। এই কথা কিন্তু উনি আমাদেরকে একাধিকবার বলছে এবং প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে। কিন্তু আমরা তো ব্যর্থ হয়েছি, আমরা পারি নেই। এখন পারি নাই, এটাই জন্য এই দায়িত্ব তখন আমাকে নিতে হবে যে হ্যাঁ আমরা পারি নেই। কিন্তু এটা এই অর্থই না যে আমরা ইচ্ছা করে তাকে গুম করছি বা ইচ্ছা করে তাকে আমাদের জানা সত্ত্বেও আমরা করতে পারিনি। যেমন ধরেন সাগররুনি ঘটনা, সাগররুনি ঘটনা এটা একটা সেন্সিটিভ ঘটনা, একজন সাংবাদিক দম্পতি মেরে ফেললো, সেটা আমরা পাইনি। আমরা কিন্তু অনেক চেষ্টা করেও সেটা উদ্ঘাটন করতে পারিনি। কিন্তু এখানে কি আমাদের আন্তরিকতা কোনো অভাব ছিল না, হয়তো আমরা আমাদের লাক ফেভার করেনি। আমরা যে ক্লু পাবো, যে ক্লুকে ফলো করে যে এটা ডিটেকশন করবো, সেই ক্লুকে আমরা পাইনি। এটা তো আমাদের ব্যর্থতা। আমাদের সফলতা আছে, প্রচুর সফলতা আছে, আবার কিছু ব্যর্থতা আছে, সেটা আমাকে মেনে নিতে হবে। নেত্র নিউজটি পরিচালিত হয় হচ্ছে সুইডেন থেকে। তো নেত্র নিউজের যে অনুসন্ধানী প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা গেছে যে কিভাবে 8টি টেলিফোন সেগুলি অন্য নাম্বারে ব্যবহার করা হয়েছে, কোন 3টি টেলিফোন সে সময় সচল করা হয়েছিল, অচল করা হয়েছিল। আপনি যদি রিপোর্টটি দেখে থাকেন তাহলে দেখবেন, এবং রিপোর্টটি আসলে যদি আপনার দেখার মানে ভিডিও চলচ্চিত্র যদি আপনার না দেখতে হয়, আপনি আসলে এটি পরেও দেখবেন। আপনারা কি ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন যে কোনো কারণে 3 জন তার উপরে মনিটর করছিল, অন্য 2 জন তাকে চেষ্টা করেছিল? আপনারা কি এতদূর পর্যন্ত যেতে পেরেছে? আপনারা মানে আমি আসলে প্রশ্ন করতে চাই যে নেত্র নিউজ এই পর্যন্ত গিয়েছে, আপনি আসলে কোন পর্যন্ত গিয়েছিলেন? বা পুলিশের পক্ষ থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বললেন যে এটা একটু খুঁজে বের করতে, আপনি কোন পর্যন্ত গিয়েছিলেন? সরি, প্রশ্নটা একটু লম্বা হয়ে গেল।
দেখেন এটা 2012 সালে 17ই এপ্রিল ঘটনা ঘটে। 2012 সালে 18ই এপ্রিল ইলিয়াস আলী সহধর্মিণী বনানী থানায় একটা জিডি করে। হুম, হুম। জিডি পরিপ্রেক্ষিতে ওখানে এক ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া, সে তদন্ত করছে এবং উনি যে সমস্ত লোককে সাসপেক্ট করছে, যা যা বলছে, ওনাকে সাথে নিয়ে, ওনাদের লোক সাথে নিয়ে সব কিছু ভেরিফাই করে সব চেষ্টা করছে, বেশ কিছু অভিযানে করছে, কিন্তু পুলিশ কোনো কিছু পায় নাই। উনি কিন্তু মামলা করেনি, মামলা করতে পুলিশ বলছিল, মামলা করেনি, মামলা না করে উনি জিডি করছে। এবং উনি ওই সময় জিডিতে যে কন্টেন্ট অফ দ্য জিডিতে যে কথাগুলি বলছে, এখন কিন্তু তিনি সেইভাবে কথা বলেন না, এখন তিনি অন্যভাবে কথা বলেন। কিন্তু জিডিতে কিন্তু উনি বলছেন যে অমুক রাত 10, 11টা বা 15টা একটা আমার ঠিক মনে নাই, ওই অমুক জায়গা থেকে তার হাজবেন্ড চালক সহ মিসিং হয়ে গেছে, এটুকু বলছে। হুম। এখন তো উনি অনেক কথা বলেন, 2টা গাড়ি 3টা গাড়ি আসছে, তাকে আর ঘেরাও করছে, তাকে নিয়ে গেছে, এই কথাগুলো জিডিতেও বলেন এবং জিডি তদন্তকালীন সময় তদন্তকারী কর্মকর্তার কাছে তখন তো বলেনি। এখন এগুলি নতুন কথাগুলো উনি বলতেছেন। এখন নেত্র নিউজ যে তদন্ত করছে, নেত্র নিউজ কবে কি তদন্ত করছে আমি জানি না, কবে কখন কি তদন্ত করছে, তা কাদের মাধ্যমে তদন্ত করছে। নেত্র নিউজ তার নিজেরা ফিজিক্যালি তদন্ত না, করেনি, না, তারা নিশ্চয়ই করে নাই। কারো না কারো কথা শুনে রাইট, কথা রাইট, করছে। রাইট। নেত্র নিউজ হুম। এক্ষেত্রে উদ্ধৃত করেছেন বা উল্লেখ করেছেন র‍্যাব 1 এর গোয়েন্দা তদন্ত প্রতিবেদনের কথা। র‍্যাব 1 একটি সংস্থা। আর তাছাড়া আপনি বলছিলেন যে মানে পুলিশের কাছে অভিযোগটি এসেছিল, সেটি জিডি আকারেই হোক আর মামলা আকারেই হোক। আপনারা কি এই ফাইলটি ক্লোজ করেছেন? আপনারা কি এই ফাইলটি সম্পর্কে আপনার কি এই সম্পর্কে কিছু জানা আছে যে আপনি আসলে মানে এটি প্রতিবেদন কি দিয়েছিলেন? এটি চূড়ান্ত প্রতিবেদন আইনের ভাষায় না দিতে হলেও আসলে একটি অভিযোগ এসেছে, পুলিশের হিসাবে সেটি কি করা হয়েছিল জনাব শহীদুল হক? যেহেতু মামলা হয়নি, কাজে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুযোগ নেই। জিডি হয়েছে, এটা তদন্ত পর্যায়ে আছে। যদি মামলা হয়, অনেক সময় মামলা ক্লোজ করার জন্য আমরা ফাইনাল রিপোর্ট দিই বা চার্জশিট দিই। যেহেতু মামলা হয় নাই, এটা জিডি পর্যায়ে আছে, তদন্ত অব্যাহত থাকে। কোনো সময় যদি কোনো ক্লু পাওয়া যায়, বাই চান্স হুম। অনেক সময় ক্লু পাওয়া যায়, তখন সেই ক্লুকে ফলো করে কিন্তু তার ডিটেকশন হতেও পারে। কাজে এটা যে ডিটেকশন হবে না সেটাও আমি বলতে পারি না, ডিটেকশন হতেও পারে, সেই সুযোগটাও আছে। তো এখন নেত্র নিউজ যেটা বলতেছে কি র‍্যাব 1। র্যাব ওয়ান, র্যাব ওয়ান রিপোর্ট দিছে। র্যাব ওয়ান রিপোর্ট কাকে দিবে? র্যাব ওয়ান রিপোর্ট দিব ডিজি র্যাবকে, অথবা ইন্টেলিজেন্স ইউনিটের যে প্রধান থাকে র্যাবের, তাকে দিবে। র্যাব ওয়ান তো অন্য কাউকে দিতে পারবে না। র্যাব ওয়ান তো তদন্ত করতে পারবে না। যদি তাকে, ইফ হি ইজ নট ডাইরেক্টেড বাই দ্য হিজ অথরিটি টু কজ দ্য ইনভেস্টিগেশন, সে তো সাধারণত করে না। আর যদি সে করেও থাকে এট দেয়ার ওন, যদি সে করে থাকে, সে হিজ রিপোর্ট টু হিজ ডিজি অথবা হিজ রিপোর্ট টু দ্য চিফ অফ দ্য না, না, গোয়েন্দা সংস্থা অফ দ্য ল্যাব, সে তো অন্য জায়গায় রিপোর্ট দিতে পারে না, দেওয়ার কোনো সুযোগই নেই। না, যদি দেওয়া না, হয় সেটা সে বলতে পারে আমরা আমরা নির্বাচিত আমরা না, এটা আমরা ঠিক না। আমরা আমরা তাসনিম খলিল এখানে আছেন। তিনি নেত্র নিউজের চিফ এডিটর। তিনি এই বিষয়টি বলবেন। আমরা শুধু জানতে চাচ্ছি যে আপনার কাছে অভিযোগটি এসেছিল, সেটি জিডি আকারেই অভিযোগটি এসেছে পুলিশের ক্ষেত্রে। তো পুলিশ আর কোনো, আমি জানি যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া যাবে না কারণ এর মধ্যে কেস হয় নাই, কিন্তু পুলিশ আর কোনো লিখিত কমিউনিকেশন করে যিনি অভিযোগ করতে এসেছেন তাকে কোনো একটি লিখিত কমিউনিকেশন দিয়েছেন কিনা যে আমরা তদন্তের এই পর্যায়ে আছি বা এই তদন্তের, বা কিছু তাকে জানিয়েছেন কিনা? কোনো নথি, কোনো কাগজ? অবশ্যই জানিয়েছে। একজনও বেশ কয়েকজন তদন্তকারী কর্মকর্তা, প্রথম তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ হয়েছে, ও সেকেন্ড থার্ড এরকম দিছে। তাদের সাথে তো যে অভিযোগকারী তার সাথে যোগাযোগ থাকে, যোগাযোগ সবসময় ওকে, থাকে, এবং সেটা কোন ডেভেলপমেন্ট হয়নি সেটা তো অবশ্যই জানাইছে তাকে। ওকে। জনাব শহীদুল হক, আমরা আপনার কাছে আবার আসবো। জনাব তাসনিম খলিল, আপনি সাবেক আইজিপি শহীদুল হকের অনেকগুলি বিষয় শুনলেন। আমি একটু শুধু যোগ করতে চাই, নাকি আপনি কোনো কথা বলে তারপরে আমি আমি যোগ করব? আমি আমি একটু রেসপন্ড করতে হবে খালেদ ভাই, আপনি যদি আমাকে জি, জি, সুযোগ জি, দেন। জি, জি, প্লিজ একটু হ্যাঁ, করেন। তাহলে আমি আপনাকে হ্যাঁ। অরিজিনাল প্রশ্নটা একটু পরে আজকে করছি। কিন্তু, জি। হ্যাঁ, আজকে আমি আপনার জন্য ডেফিনেশন যা আছে সব রেডি করে রেখে তারপরে হুম, আসছি। হ্যাঁ, তো হুম, আমরা আইজিপি সাহেবের কথা শুনলাম। আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে গুম নিয়ে আলাপ করতে গেলে আমাদের একটা সমস্যা হয় যে আমরা সব সময় ডাইনে বাইরে চলে যাই, যে এটা গুম বলতে কি আসলে নিখোঁজ বোঝায়, হারিয়ে যাওয়া বোঝায়, এগুলা। আমি রোম সনদ, এটার আর্টিকেল 7.2.I থেকে পড়ে শোনাচ্ছি এবং আলাপটা একটু লম্বা করব, প্লিজ আমাকে সময় দিবেন। Enforced disappearance of persons means the arrest, detention, or abduction of persons by or with the authorization, support, or acquiescence of a state or a political organization, followed by a refusal to acknowledge that deprivation of freedom or to give information on the fate or whereabouts of those persons with the intention of removing them from the protection of the law for a prolonged period of time. এটা হলো গুমের আন্তর্জাতিক আইনের স্বীকৃত সংজ্ঞা। বাংলাদেশ রোম সনদের সিগনেটরি একটা দেশ। এখন আসি, আইজিপি সাহেব বলছেন যে বাংলাদেশে নাকি গুম হয় না বা ওনার পুলিশ গুম করে না।
আমি একটা কনক্রিট দুইটা এভিডেন্স দিব এখানে। এটা হলো 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। তখন শহীদুল হক সাহেব বাংলাদেশ পুলিশের আইজিপি, ইট ওয়াজ আন্ডার হিজ অথরিটি। ইন্টার্নি ডাক্তার শামীম খান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ওনাকে 2016 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে জুম্মার নামাজ থেকে ফেরার সময় একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে 30 ঘন্টা পরে তাকে মিন্টো রোডের ডিবি অফিসের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় পাওয়া যায়। দেখেন, এই ভদ্রলোককে কিন্তু চার্জ করা হয় নাই, কেউ একজন সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে, তারপরে ডিবি অফিসের সামনে ড্রাগ করে ফালায় রাখছে। ঠিক আছে, এই ঘটনাটা কি গুম ছিল কিনা, আমরা যে ডেফিনেশনটা একটু আগে পড়ছি, দেখি আমরা 2017 সালের 14 ডিসেম্বর বিডি নিউজ 24 এর খবর। তারা বলতেছে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন যে উপকমিশনার ছিলেন বিপ্লব কুমার সরকার, তিনি একটা ইভেন্টে গেছেন, গিয়ে একটা বক্তব্য দিচ্ছেন, আমি কোট করতেছি। বৃহস্পতিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই সভায় শিক্ষানবিশ চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি, মানে বিপ্লব কুমার সরকার, বলেন, আপনাদের মধ্য থেকেও তো কিছুদিন আগে একজনকে নিয়ে গিয়েছিলাম, আপনাদের মতোই শিক্ষানবিশ শিক্ষক, কি নিয়ে যাই নাই অ্যারেস্ট করে? 1 বছর আগে আপনারা মানববন্ধন করেছেন, রাস্তা অবরোধ করেছেন, আমরা নিয়ে গিয়েছি। আমরা তো বলতে পারি না সব সময়, কারণ তার কাছ থেকে তো অনেক কিছু বের করতে হবে, সব কথা বলা যায় না, সহজ কথা যায় না বলা সহজে, একটু কাব্য করছেন আর কি। তারপরে বিডি নিউজ বলতেছে গত বছর ডিসেম্বরের শেষ দিকে সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক শামীম খান নিখোঁজ হন। তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেন সহপাঠীরা। নিখোঁজের 30 ঘন্টা পর অচেতন অবস্থায় শামীমকে পাওয়া যায়। আইজিপি সাহেব, এটা কি গুম হয় নাই? এটা এই ঘটনাটা আপনার আমলের ঘটনা বললাম, এটা গুম ছিল না? আপনি কি ব্যাখ্যা দিবেন? না, আচ্ছা ঠিক আছে, আইজিপি সাহেবের ব্যাখ্যা আমরা শুনবো। আচ্ছা, আমি আরেকটা, খালিদ ভাই, যেহেতু একটু সংক্ষিপ্ত করেন, আমরা এখানে আসছি, আমি যেহেতু এইখানে আরেকটা গুমের ঘটনা বলবো। আইজিপি সাহেব তখন ছিল, হ্যাঁ, উনি ওইখানে তখন দায়িত্বে ছিলেন আইজিপি থাকা অবস্থায়। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রিন্ট এডিশনে আসছে, যাতে আবার পরে বলতে না পারেন ওইটা ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করা হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পৃষ্ঠার প্রথম কলমের খবর, অভিজিৎ হত্যাকাণ্ড, কিলিং মিশনের একজন গ্রেফতার। সামারিটা হলো, যশোর থেকে ডক্টর অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ হাদি নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরে দেখেন, মে মাসে 2016 সালের মে মাসের 20 তারিখে এই যাকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আটক করছে, তার নামে 5 লক্ষ টাকার বাউন্টি ঘোষণা করছিল ডিএমপি। এই লোক কিন্তু তখন তাদের কাস্টডিতে, অথচ তারা এই লোকের নামে তারা একটা বাউন্টি ঘোষণা করতেছে। তারপরে আসেন জুন মাসের 19 তারিখে একই লোককে মেরাদিয়া টু ডেমরা সড়কের দিকে সন্দেহভাজন 3 জন আরোহী মোটরসাইকেলে আসতেছিল বলে তাকে এক্সট্রা জুডিশিয়ালি গুলি করে হত্যা করা হয়েছে। এটা গুম ছিল না? আমি নেটওয়ার্কের রিপোর্ট বলতেছি না, এটা আপনাদের তাসনিম 3টি উদাহরণ দিয়েছেন, আইজিপি সাহেব নিশ্চয়ই বলবেন। আমার তাসনিম খলিলের জন্য একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে, তাসনিম, আমরা নেত্র নিউজের প্রতিবেদনটিতে দেখছি যে ওই ইলিয়াস আলীর গুমকে নিয়ে তদন্ত করার দায়িত্ব পেয়েছিল র্যাব 1। আমাদের প্রশ্ন হচ্ছে যে নেত্র নিউজের এই প্রতিবেদনটি শুরুই হয়েছিল যে 86 জনের গুমের কথা বলে। এই 86 জনের গুমের মধ্যে ইলিয়াস আলীর তদন্ত প্রতিবেদনটিকেই কেন তদন্তের দায়িত্ব দেওয়া, গুমেরটাকেই কেন তদন্তের দায়িত্ব র্যাব 1কে দেওয়া হলো? এইটা কারা র্যাব 1কে আসলে মানে এই দায়িত্বটা দিল, বা কে এই দায়িত্ব দিল? মানে র্যাব 1 তো আসলে র্যাবেরই একটি সংস্থা, মানে এখানে কি আমরা একটি ব্যক্তি বা একটি সংস্থাকে আলাদা করছে কিনা আরেকটি সংস্থা থেকে, বা আমাদের এরকম মনে হচ্ছে কিনা, এটা যদি একটু আপনি বলেন। যে র্যাব বাংলাদেশের যতগুলো গুমের ঘটনা ঘটে, মাল্টিপল এজেন্সিজ স্বতঃপ্রণোদিত হয়ে, যদি তাদের জুরিসডিকশন এলাকার মধ্যে হয়, স্বতঃপ্রণোদিত হয়ে তারা এটা ইনভেস্টিগেট করে। এটা এমন না যে ব্যক্তি গুম হয়েছে তার স্ত্রী তথ্য না দেওয়া পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। যদি এরকম হইতো যে বাংলাদেশে কোনো ক্রাইম হওয়ার পরে সেটা তদন্ত করতে হইলে স্ত্রীর কাছ থেকে ইনফরমেশনের জন্য ওয়েট করতে হয়, তাহলে তার পুলিশের দরকার ছিল না, র্যাবের দরকার ছিল না, এসবির দরকার ছিল না। স্বতঃপ্রণোদিত হয়ে বনানী এলাকাটা ছিল এখনো আছে র্যাব 1-এর আন্ডারে। তারা যখন দেখছে যে এইরকম, এবং বাই দ্য ওয়ে, হ্যাঁ, ইলিয়াস আলী ওয়াজ এ ফর্মার ল মেকার অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, তাকে বাংলাদেশের রাজধানী বনানীর মতো একটা অভিজাত এলাকা থেকে তুলে নিয়ে যাবে, তারপরে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো সংস্থা তদন্ত করবে না, জিডি হয়েছে নাকি মামলা হয়েছে সেই
কমপ্লিকেশনস এর মধ্যে আটকায় থাকবে। আমার মনে হয় না যে বাংলাদেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা ওইভাবে আসলে কাজ করে। আচ্ছা, বাংলাদেশের ফাইন প্রতিটা গুমের ঘটনা ফাইন তদন্ত হয়, তদন্ত রিপোর্ট পাবলিশ হয় না। ওকে, র্যাব একের যে মানে জুরিসডিকশন, সেখানে কি জনাব ইলিয়াস আলী খানকে মানে যে এই গুমটা যে কাজ করা হবে সেটা উনি আগে সংসদ সদস্য বা বিএনপি লিডার ছিলেন সেই জন্য করা হয়েছে বলে আপনার ধারণা বা আপনার না, এইখানে মোটিভটা কি ছিল? আপনি যদি আমরা যে ভিডিওটা দিছি সেখানে দেখবেন যে ওইখানে বলাই হয়েছে যে প্রথমে তাদের যে ইনভেস্টিগেটিভ রিপোর্টের যে প্রিলিউড সেখানে তারা বলতেছে সাবেক সংসদ সদস্য এবং তার এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটা র্যাবের আওতাধীন এলাকায়, তাই র্যাব এটাকে তদন্ত করছে। এখন এটা কি মানে র্যাব ওয়ানের আমি আসলে বিষয়টা বুঝতে চাইতেছি যে ধরা যাক নেত্র নিউজের কথাটার ক্ষেত্রে বা প্রতিবেদনের মাধ্যমে র্যাবের গোয়েন্দা সংস্থাই তাকে গুম করতে চেষ্টা করছে। এখন র্যাবের গোয়েন্দা সংস্থা তো তাকে আসলে গুম করবে না অকারণে, এটা হয়তো সরকার থেকেই তাকে বলা হয়েছে, তার সুপিরিয়ররাই তাকে বলছে, তার সুপিরিয়ররা তাকে যেটা বলছে সেইটা আবার আরেকটা র্যাবের সংস্থাকে তদন্ত করতে দেওয়া হলো উইদাউট সুপারভিশন নাকি আন্ডার সুপারভিশন নাকি কেন, মানে সেটা আমরা একটু বুঝতে চাইতেছি। এটা আমি আবার বলতেছি আপনাকে যে গোয়েন্দা সংস্থা মানে ওদের র্যাব ওয়ান যখন তদন্তে নামে তখন তো র্যাব ওয়ান, আপনি যদি আমাদের রিপোর্টটাও দেখেন বা আমাদের হাতে যে মেটেরিয়াল গুলো আছে, র্যাব ওয়ান ওয়াজ কমপ্লিটলি ইন দ্য ডার্ক যে এটা কে করছে। সে তো জানতো না যে তার নিজের অর্গানাইজেশনের ইন্টেল উইং এই কাজ করছে। সে দেখছে একটা ক্রাইম হয়েছে, সে বুঝছে যে আচ্ছা ঠিক আছে এটা আমার আওতার মধ্যে পড়ে, আমি এটা ইনভেস্টিগেট করবো। এটা যে কেউ করবে। কালকে আপনি যদি গুম হয়ে যান কেউ বসে থাকবে না। রাইট, এই ইনভেস্টিগেশনটা শুরু করার জন্য র্যাব একের তার সুপিরিয়রের অনুমতি নেওয়ার দরকার আছে কিনা? ধরা যাক র্যাবের ডিজির, যেটি বলছিলেন পুলিশ প্রধান। না, এই ইনভেস্টিগেশনের জন্য র্যাবের কোনো অনুমতি, র্যাবের ডিজির কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। এটা র্যাবের সিও যে ছিল, র্যাব ওয়ানের যে সিও ছিল, সেই অনুমতি দিতে পারে। এবং বাই দ্য ওয়ে এখানে যখন কথাটা উঠছে, র্যাব ওয়ানের সিও এইখানে এই ঘটনার তদন্তে ইনভলভ ছিল। আমি বেশ কয়েকজন উইটনেসের সাথে কথা বলছি। র্যাব ওয়ানের সিও এবং জিয়াউল হাসান সাহেব নিজে ইনভেস্টিগেশনের যে পিরিয়ডটা ছিল তখন ওনারা বিভিন্ন লোকজনের সাথে কথা বলছে, সেটাও আমরা কনফার্ম করছি। তো এটা হঠাৎ করে মানে একদিন কারো শখ উঠলো যে সে ইয়ে করবে, তদন্ত করবে, এরকম কিছু হয় না। এটা একটা প্রসেসের মধ্যে হয়েছে। এবং এটা বাই দ্য ওয়ে ইট ইজ নট এট অল কি বলে এটাকে আনইউজুয়াল। আপনি যদি সুরেন্দ্র কুমার সিনহার বইটা দেখেন, যে মেমোয়ারটা লিখছে, সেখানে দেখবেন আপনি যে ওই যে একজন ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়কে তুলে নেওয়ার পরে এটা কে তদন্ত করছিল? ডিবি পুলিশ তদন্ত করছিল। তদন্ত করে একই কায়দায় তারা ওই যে মোবাইলের কল রেকর্ড সিডিআর ট্রানজাকশন করে একই কায়দায় তারা এটা মানে এসকে সিনহার বইটার মধ্যে উল্লেখিত অনিরুদ্ধর ঘটনা আর মানে ইলিয়াস আলীর ঘটনাটা একটু আলাদা। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে দিস ইজ নট আনইউজুয়াল। আমি আইজিপি শহীদুল হক সাহেবের কাছে যাওয়ার আগে আপনার কাছে শুধু আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয়, আপনার হাইপোথিসিস বা আপনার গবেষণা বা আপনার প্রতিবেদন অনুসারে আপনার কাছে কি মনে হয় যে র্যাবের গোয়েন্দা সংস্থা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান যদি এই গুমের সাথে জড়িত থেকে থাকেন, এটা তিনি অফ হিজ ওন করেছেন নাকি তার বাহিনীর প্রধান, তার বস, এমনকি সরকার প্রধান, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী কারো নির্দেশে এটি করেছেন? মানে এটি তার ব্যক্তিগত ব্যাপার না? আমার কাছে কোনো ডকুমেন্ট নেই যেখানে আমার কাছে যে সমস্ত ডকুমেন্টের অ্যাক্সেস আছে, আমাকে যে সমস্ত ম্যাটেরিয়াল, আমি অপিনিয়ন জার্নালিস্ট না, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমার কাছে যে এভিডেন্স আসবে আমি সেটার উপর ভিত্তি করে আমি আপনারে বলতে পারবো। যদি ওইখানে আসামি যশোর থেকে ধরার পর তাকে কত ঘন্টার উপর হাজির করছে বড় কথা না। একজন আসামিকে গ্রেফতার করার পরে তার সাথে কথা বলে যদি সে আরো 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত পুলিশ কাস্টডিতে রেখে অন্যান্য রেড দিয়ে সেই সমস্ত আসামি বা সেই সমস্ত তদন্ত করে লাস্টে 7 দিন পরে আসে, সেটা আইনে বৈধ। আইনে কিন্তু সেটা বৈধ আছে, সেটা আপনি সেই জন্য এটাকে বলা যাবে না অবৈধ। এবং বিপ্লব সরকার কি কথা বলছে সেটা তো আমাদের জানা। বিপ্লব সরকার এইভাবে কথা বলার কথা না। জনাব একেম শহীদুল হক, আমি প্রথমটি একটু বুঝতে চাই, তাসনিম খলিল, এক সেকেন্ড। জনাব শহীদুল হক, আমি প্রথম ব্যাপারটি একটু বুঝতে চাই। ডাক্তার শামীম খানের বিষয়টি গুম বলা যাবে না কারণ 30 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে বলে, ব্যাপারটি কি এরকম? অবশ্যই। কতক্ষণ পরে পাওয়া গেলে তাকে গুম বলা যেত? ধরেন 7 দিন পাওয়া না গেলে কি তারে গুম বলা যেত? মানে বিষয়টা কি? আমি আইনের যাকে পাওয়াই যাচ্ছে না, মানে ইলিয়াস আলী কি এখন গুম? আচ্ছা, ইলিয়াস আলী কি এখন গুম? ইলিয়াস আলীকে 14 বছর পরে পাওয়া যেতে পারে, তাহলে ইলিয়াস আলী সাহেব কি এখন গুম আছেন? মানে আমি টাইমটা বুঝতে চাচ্ছি। হ্যাঁ, গুম আছে, যা পাওয়া যাচ্ছে না, সে যেহেতু পাওয়া যাচ্ছে না, সে গুম আছে। আপনি আইজিপি থাকা অবস্থায়
একটা লোকরে তুলে নিয়ে গেলেন আপনারা, নিয়ে গিয়ে 30 ঘন্টা পরে তারে ড্রাগ কইরা রাস্তায় ফেলায় রাখলেন। ওরে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিষয় নাই, কোনো তদন্তের বিষয় নাই। আমার মনে হয় যে এই কোন বিষয়টি বললেন আপনারা? আচ্ছা জনাব তাসনিম খলিল এখন উনাকে একটু পরিষ্কার করতে উনি একটু পরিষ্কার করলে জি আপনি পরিষ্কার একটু যদি আমাদের জন্য একটু পরিষ্কার করতেন জনাব একেম শহীদুল হক। কি পরিষ্কার করবো বলেন? আমি তো ওই যে উনি যেটা বলতেছে 30 ঘন্টা পর পাওয়া গেছে, জি ওই ব্যক্তি যদি এসে যদি করে কমপ্লেন করে যে আমাকে এইভাবে ধরে নিয়ে গেছিল এবং সেটা তদন্ত করে যদি দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ করছে, তার প্রতি ব্যবস্থা হতো। এখন সে অভিযোগ করছে কিনা এবং সেটা তদন্ত হয়েছে কিনা আমি বলতে পারবো না। গ্রাসরুট বলে সব সব তথ্য তো আইজির কাছে আসে না, কিন্তু যদি সে অভিযোগ করে তাহলে অবশ্যই সেই অভিযোগের তদন্ত না হয়েছে না আমি স্যার, মনে করি। আর যদি স্যার অভিযোগ স্যার না স্যার করে এটা থাকে 2017 সালে তো আপনি তো আইজিপি তখনও ছিলেন। আপনার অধস্তন কর্মকর্তা তৎকালীন উপকমিশনার বিপ্লব কুমার সরকার বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা পোর্টাল বিডি নিউজ 24 এর খবরে বলা যেতে হি ইজ অন রেকর্ড সেইং, আপনার কাছে এই খবর আসে নাই যে স্যার আপনার একটা অফিসার এই কথা বলতেছে যে এই যে আপনারা রাস্তা অবরোধ করেছেন, আমরা নিয়ে গেছি, আমরা তো বলতে পারি না সব সময়। এটা কি না অভিযোগকারীকে তাসনিম আপনারা তুলে নিয়ে যাবেন, অভিযোগকারীরই অভিযোগ করতে হবে? তাসনিম উনি কি বলেছেন যে অ্যারেস্ট করে নিয়ে গেছি অ্যারেস্টের কথা হ্যাঁ বলেছেন? আমি আপনার এটা না এই যে দিস ইজ না না বিডি না নিউজ না 24। হ্যাঁ পুলিশ অ্যারেস্ট হ্যাঁ করতে পারে, অ্যারেস্ট আর গুম তো এক না, হ্যাঁ অ্যারেস্ট করতে কি পারে। নিয়ে কি নিয়ে জানি না অ্যারেস্ট শব্দটা আছে না কিনা? অ্যারেস্ট না 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 অ্যারেস্ট করলে আপনার জানাতে হবে যে আমি অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করলে আপনি ফ্যামিলিকে বলতে হবে যে আমি অ্যারেস্ট করছি, নাইলে এটা বা গুম। আমি আপনার গুমের সংজ্ঞায়িত করে শুনাইলাম যে এই যে ডিপ্রাইভেশন অফ ফ্রিডম অর টু গিভ ইনফরমেশন অন দ্য এই ফেথ। ক্ষেত্রে এই লোকের খালেদ একটু আমাকে সময় দেন। জি এই লোকের বন্ধু বান্ধবরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, বলতেছে যে মানববন্ধন করছে, রাস্তা অবরোধ করছে, লোকের কোনো খবর নাই। ঠিক আছে, বলতেছে আমরা নিয়ে গেছি। এটা তো টেক্সটবুক এক্সাম্পল অফ গুম। গুমের এখানে লেখা আছে 30 ঘন্টা 40 ঘন্টা পরে ফেরত আসলে গুম হবে না। এখানে কি বলতেছে? উইথ দ্য না ইন্টেনশন অফ রিমুভিং দেম ফ্রম দ্য আপনার বক্তব্য প্রোটেকশন অফ ল। পরিষ্কার তাসনিম, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব একেম শহীদুল হক আপনি কি এই ব্যাপারে কোনো রেসপন্ড করবেন যে এটাতে পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে তাকে পাওয়া যাইতেছে না, জনাব একজন পুলিশের কর্মকর্তা বলছেন যে আমরা তাকে ধরে নিয়ে আসছি? না, উনি তাসনিম খলিল তো তার নিজের মতো সে ব্যাখ্যা দেয়, সেটা আইনের ব্যাখ্যা, আমাকে তো আইনের মতো ব্যাখ্যা দিতে হবে। তো উনি জি নিজের মতো ব্যাখ্যা দিলে তো হবে না। এখন স্যার কোন আইনেতে হুট সরকার করছিলেন একটু বলেন আইজি তো? আইজি যে আমরা বসতে হবে, আইজির স্ট্যাটাস বসতে হবে, আইজি কাজ করে করতে হবে। আইজি গেছে প্রত্যেকদিন কমপক্ষে 50টা পত্রিকা আসে, আইজি কি 50টা পত্রিকা পড়বে? আইজি গেছে আর আপনার ইন্টারনেটে না ফেসবুকে কি আইজি সারাদিন না থাকবে? না তাহলে তো আইজি করতে তাহলে না কাজ না না করতে পারবে না। তাসনিম স্যার তাহলে তাসনিম কোন একটা কনফিডেন্স নিয়ে আপনি বলেন আপনার বাংলাদেশে গুম হয় না? না আপনার না প্রধানমন্ত্রী আইজিকে তাসনিম আপনি জানেন না। তাসনিম একটা সেকেন্ড। জনাব একেম শহীদুল হক আপনাকে বসতে হবে। জনাব একেম শহীদুল হক আমি উনি আমি উনি এখন কোথায় কি ঘটনা ঘটছে? আমার আমলে হয়েছে, আমার আমলে তো হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা হয়েছে। সব লক্ষ লক্ষ ঘটনা আইজি নজরে থাকে নাকি? না না সেটা আপনি আমার বুঝতে মনে হবে। হয় যে যে আইজির কাছে আসবে, যে ঠিক আছে জনাব একেম শহীদুল হক কাজে আপনি এরকম পলিটিক্যাল কথা বললে জনাব একেম শহীদুল হক আপনি আমাকে বলেন যে আপনি 4 বছর পুলিশ প্রধান ছিলেন, আপনি পুলিশ প্রধান হয়ে অবসর নিয়েছেন, তার আগে আপনি পুলিশের বিভিন্ন রকম দায়িত্বপূর্ণ কার্য করেছেন। আপনি কি এটি বলতে চাইছেন যেটি তাসনিম খলিল বলছেন যে বাংলাদেশে কোনো গুম হচ্ছে না, গুম হয় না, আপনার আমলে কোনো গুম হয় নাই, আপনার আমলে কোনো গুমের অভিযোগ আসে নাই, আপনার পুলিশ কর্মকর্তারা কোনো গুমের অভিযোগে অভিযুক্ত হন নাই বাংলাদেশে? কথা আপনি কি এরকমটি বলতে চাচ্ছেন আসলে? না না, গুম হয় নাই সে তো আমি প্রথম বলছি, আমি তো গুম হয় না। গুম বলতে আমি যেটা আমরা আইনের ভাষায় গুম বলতে কোনো শব্দ নেই আমাদের। পেনাল কোড বলেন বা মাইনর অ্যাক্ট বলেন, কোথাও গুম বলতে কোনো শব্দ নেই আমাদের কাছে। যেটা আছে মিসিং, নিখোঁজ, অ্যাবডাকশন, রাইট কিডন্যাপিং, এইসব কথাগুলি আছে আইনের ভাষা, সেটা আছে। আচ্ছা গুম বলতে আমাদের বাংলাদেশের লতে গুম নাই। এখন গুম যদি আমরা কোনো অন্য কোনো আইনে থাকে সেটা থাকতে পারে, আমরা গুম ব্যবহার করতে পারবো না, গুম ইউজও করতে পারবো না। শব্দ ইউজ করা কোনো অথরিটি, কোনো আইনগত অথরিটি আমাদের নাই। মিসিং হবে অবশ্যই হয়েছে, মিসিং হয়েছে, কিন্তু অ্যাবডাকশন হয়েছে, কিডন্যাপ হয়েছে, এইগুলো তো হয়েছেই। না এগুলি তো মামলা হয়, জিডি না হয়, না তদন্ত হয়, অনেক উদ্ধার হয়, অনেক উদ্ধার হয় না। জি জনাব একেম শহীদুল হক আমার কাছে মনে হয় যে আপনি মানে আমাদেরকে বা আমাকে বা তাসনিম খলিলের উপর আপনি রাগ করেন না, কারণ তাসনিম খলিলের কাজও প্রশ্নই করা। উনি সাংবাদিক, উনাকে বিষয়টা জানতে হবে, উনি কোনো প্রতিপক্ষ হিসেবে আপনাকে প্রশ্ন করছেন না, আমিও তাই না। আমি শুধু জানতে চাচ্ছি, আপনার কাছে 50টি পত্রিকা আসতো, আমি জানি যে আপনি মিডিয়া খুব ভালোভাবে মনিটর করতে, আপনার কাছে আমি ধরে নিলাম আইনে গুমের কোনো বিষয় নাই, আপনার কাছে
পত্রপত্রিকার কাটিং বা যেগুলি পত্রপত্রিকায় খবর আসছে সেগুলির একসাথে করে আপনার কাছে আসতো কিনা যে আজ এতজনকে পাওয়া যাচ্ছে না, কাল এতজনকে, মানে আমি যদি গুম শব্দটা আপনার অনুমতি নিয়ে ব্যবহার করি, এতজন গুম হয়েছে, তখন আপনি কি করতেন? মানে আপনি কি কোনো স্বতঃপ্রণোদিত হয়ে বলতেন যে এগুলি আসলে মানে কি বলে তদন্ত করে দেখতে হবে, নাকি পরিবার অভিযোগ করলো কিনা সেটির জন্য অপেক্ষা করতে হতো? আচ্ছা আমি বলি, আপনাকে বলি, পেপার ক্লিপিং যেগুলি হয়, জি। ক্রাইম রিলেটেড পেপার ক্লিপিং, এখানে আমাদের এই যে ক্রাইম থাকে তারা সেগুলি পেপার ক্লিপিং গুলি আলাদা করে করার পরে সাধারণত আইজির পক্ষে এডিশনাল আইজি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেটা যায়। এডিশনাল আইজি অ্যাডমিনিস্ট্রেশন এন্ডোর্স করে তদন্ত করার জন্য, কোনো সময় এসপি কে দেয়, কোনো ডিসি কে দেয়, অথবা ডিবি কে দেয়, যাকে মনে করে দেয়। আর যদি কোনো একটা যদি আইজির কাছে আসে, আইজির কাছে সাধারণত এই সমস্ত ফাইল খুব কমই আসে, যদি